রাজনীতির দাবার বোর্ডে কখন কে কার চাল উল্টে দেয় তা বোঝা বড়ই মুশকিল। ক্ষমতার করিডোরে তখন উৎসবের আলো, ঠিক তখনই অন্ধকারের এক গভীর কোণে আঁকা হচ্ছিল বন্ধুত্বের নামে এক চরম বিশ্বাসঘাতকতার মানচিত্র। যাকে ভাবা হয়েছিল পরম মিত্র, সে কি আসলে শত্রু শিবিরের পাঠানো কোনো গোপন ট্রোজান হর্স? জাতীয় নির্বাচনে যে কাঁধে ভর করে বৈতরণী পার হওয়া, সেই কাঁধেই কি এখন ছুরি বসানোর প্রস্তুতি চলছে? বন্ধুত্বের আড়ালে এই বিষাক্ত ছোবল কি কোনো বৃহত্তর ষড়যন্ত্রের অংশ? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, কিন্তু এইবারের খেলাটি শুধু ক্ষমতার নয়, একই অস্তিত্ব বিলীন করার এক সুগভীর ব্লুপ্রিন্ট। আজ খুলে যাবে সেই রহস্যের জট। রাজনীতির দাবার বোর্ডে কোনো চালই অকারণে দেওয়া হয় না। আপাতদৃষ্টিতে যা মৈত্রী, তার গভীরে লুকিয়ে থাকতে পারে ধ্বংসের বীজ। বাংলাদেশের রাজনৈতিক আকাশে জাতীয় নির্বাচন পরবর্তী যে প্রশান্তির আভা দেখা যাচ্ছিল, তা যে আসলে এক প্রলয়ঙ্করী ঝড়ের আগের নিস্তব্ধতা, তা প্রমাণ করার জন্য একটি মাত্র ঘোষণাই যথেষ্ট ছিল। সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির দৃশ্যপট এখন রণক্ষেত্রে রূপান্তরিত হয়েছে। দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামী এবং এনসিপি আজ একে অপরের মুখোমুখি। মিত্রতার চাদর ছুঁড়ে ফেলে দিয়ে জামায়াত নেতা সেলিমউদ্দিনের সেই বজ্রকঠিন কণ্ঠস্বর পুরো দেশের রাজনৈতিক হিসেবনিকেশ ওলটপালট করে দিয়েছে। তার সাফ কথা, স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোট হবে না। এই একটি বাক্য যেন কোনো মৃদু হাওয়া নয়, বরং রাজনীতির মাঠে এক শক্তিশালী টর্নেডো। রংপুর, খুলনা, রাজশাহী আর ক্ষমতার কেন্দ্রবিন্দু ঢাকা, উত্তর ও দক্ষিণ, এই ৫টি মেগা সিটির দিকে এখন সব দলের নজর, যেন কোনো ক্ষুধার্ত শকুনের স্থির দৃষ্টি। জামায়াতে ইসলামী এই শহরগুলোকে তাদের অজেয় দুর্গ বলে মনে করে, কিন্তু এই দুর্গেই ফাটল ধরাতে চাইছে তাদেরই তথাকথিত জোটসঙ্গী এনসিপি। মজার ব্যাপার হল যে এনসিপি গতকাল পর্যন্ত জামায়াতের কাঁধে ভর করে ক্ষমতার নুন চেখেছে, আজ তারাই সেই জামায়াতকে চোখ রাঙাচ্ছে। পর্দার আড়ালে শুরু হয়েছে এক স্নায়ুযুদ্ধ। অত্যন্ত সুকৌশলে তারা লিয়াজোর দোহাই দিয়ে অন্তত ২টি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশনের মেয়র পদের জন্য চাপ দিচ্ছে, কিন্তু পোড়া পাওয়া রাজনৈতিক দল জামায়াত এবার এক চুলও নড়তে নারাজ। তাদের অবস্থান স্পষ্ট, বৃহত্তর স্বার্থে জাতীয় নির্বাচনে ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু ঘরের মাঠে আধিপত্যের প্রশ্নে কোনো আপোষ নয়। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতের বীজ বোনা হয়েছিল আরও আগে। তরুণ প্রজন্মের আবেগ আর জাতীয় স্বার্থের দোহাই দিয়ে জামায়াত এনসিপিকে একে একে ৩০টি আসন ছেড়ে দিয়েছিল। এমনকি নিজের পকেট থেকে একটি সংরক্ষিত নারী আসনও তাদের হাতে তুলে দিয়েছিল উপহার হিসেবে। কিন্তু বিনিময়ে তারা কি পেল? রাজনীতির শিষ্টাচারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই আসনে বসানো হল কট্টর জামায়াত বিদ্বেষী নুসরাত তাবাসসুমকে। এটি কি কেবলই আসন বণ্টন ছিল, নাকি জামায়াতের আদর্শিক ভিত নাড়িয়ে দেওয়ার এক সুদূর প্রসারী চাল? যখনই এনসিপি সংসদে পা রাখার জায়গা পেল, অমনি তাদের এবং তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে জন্ম নিল এক আকাশচুম্বী দম্ভ। যে সিঁড়ি বেয়ে তারা উপরে উঠেছে, সেই সিঁড়িটিকেই এখন তারা জরাজীর্ণ ও অপ্রাসঙ্গিক প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। ঘটনা প্রবাহ যেখানে মোড় নিচ্ছে, তা কেবল ক্ষমতার লড়াই নয়, এটি একটি আদর্শকে ভেতর থেকে ভেঙে ফেলার মাস্টার প্ল্যান। এনসিপি কি কেবল একটি দল, নাকি অন্য কারো হয়ে কাজ করা কোনো প্রক্সি? এই রহস্যের গভীরে যাওয়ার আগে আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন, কারণ সত্যের প্রতিটি স্তর আমরা আজ উন্মোচন করব। এনসিপি কেবল বাইরে থেকে আক্রমণ করেনি, তারা শুরু করেছে এক ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। জামায়াত নেতা মাওলানা মতিউর রহমানের ছেলেকে দলে ভিড়িয়ে তারা বিশ্বকে দেখাতে চেয়েছিল জামায়াতের অন্দরমহলে ধস নেমেছে। এটি ছিল জামায়াত শিবিরের কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার এক নগ্ন প্রচেষ্টা। সিটি নির্বাচনের দামানা বাজতেই তাদের সেই দম্ভ সীমাহীন পর্যায়ে পৌঁছে গেছে। কোনো আলাপ আলোচনা ছাড়াই তারা আগেভাগে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তাদের ধারণা ছিল এই খালি কলসির আওয়াজ শুনে জামায়াত হয়তো ব্ল্যাকমেল হবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল রাজপথের রাজনীতিতে জামায়াত এক পোড়া খাওয়া খেলোয়াড়। জামায়াত পাল্টা চালে ঢাকা দক্ষিণে সাদিক কায়েমের মতো হেভিওয়েট প্রার্থী ঘোষণা করে এনসিপির সেই ফাঁপা বেলুনটি মুহূর্তেই ফুটিয়ে দিয়েছে। প্রখ্যাত রাজনীতি বিশ্লেষক মোতাহের হোসেনের দৃষ্টিতে এই নাটকের চিত্রনাট্য লেখা হয়েছে অন্য কোথাও। তার দাবি, এনসিপি কোনো স্বাধীন অস্তিত্ব নয়, তারা আসলে জামায়াতের অন্দরমহলে ঢুকিয়ে দেওয়া বিএনপির এক গোপন ট্রোজান হর্স। এর প্রমাণ কি?
প্রমাণ হল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার ঠিক ১৫ দিনের মাথায় এনসিপি নেতা আসিফ মাহমুদের এপিএসের বিরুদ্ধে থাকা দুর্নীতির পাহাড়সম অভিযোগ জাদুর মতো গায়েব হয়ে যাওয়া কি নিছক কাকতালীয়? মোতাহের হোসেনের মতে এটি ছিল এক গভীর আতাত। এই ট্রোজান হর্স থিওরি কেন জামায়াতের জন্য মরণফাঁদ হতে পারে, আর কিভাবে ১২ ফেব্রুয়ারির সেই কাল রাত্রিতে নাহিদ ইসলামের এক ঘোষণায় নস্যাৎ হয়ে গিয়েছিল জামায়াত ও মাওলানা মামুনুল হকের রাজপথের আন্দোলন? ইতিহাসের পাতায় ১২ ফেব্রুয়ারি একটি সাধারণ তারিখ হতে পারত, কিন্তু বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এই রাতটি ছিল এক চরম নাট্যকতার সাক্ষী। একদিকে জামায়াতে ইসলামী ও মাওলানা মামুনুল হকের অনুসারীরা রাজপথে এক চূড়ান্ত গণ অভ্যুত্থানের নীল নকশা চূড়ান্ত করছিলেন। লক্ষ্য ছিল একটি প্রতিরোধ গণ অভ্যুত্থান। কিন্তু ঠিক সেই মুহূর্তে দৃশ্যপটে উদয় হলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। কোনো আগাম বার্তা ছাড়াই তিনি ঘোষণা দিলেন এনসিপি সংসদে যাবে এবং শপথ নেবে। এই একটি ঘোষণা যেন জ্বলন্ত আগ্নেয়গিরিতে এক বালতি ঠান্ডা জল। মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ল চরম বিভ্রান্তি। জামায়াত ও সমমনা দলগুলির আন্দোলনের মেরুদণ্ড সেই রাতেই ভেঙে দেওয়া হয়েছিল। প্রশ্ন ওঠে, এই বেইমানি কি কেবলই রাজনৈতিক কৌশল ছিল, নাকি পর্দার আড়াল থেকে অন্য কেউ সুতো নাড়াচ্ছিল? রাজনীতিতে কোনো কিছুই নিঃস্বার্থ নয়। বিশ্লেষকরা আঙুল তুলছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। ক্ষমতা গ্রহণের মাত্র ১৫ দিনের মাথায় এনসিপি নেতা আসিফ মাহমুদের এপিএসের বিরুদ্ধে থাকা দুর্নীতির পাহাড়সম অভিযোগ যখন ধামাচাপা পড়ে যায়, তখন সাধারণ মানুষের মনে সন্দেহের দানা বাঁধায়। স্বাভাবিক, কেন এই বিশেষ অনুকম্পা? মোতাহের হোসেনের বিশ্লেষণে উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য। এনসিপি মূলত বিএনপির ছক অনুযায়ী কাজ করে এই জাতীয় নির্বাচনকে বৈধতা দিয়েছে। বিনিময়ে তারা পেয়েছে দায় মুক্তি আর ক্ষমতার অংশীদারিত্ব। এই গোপন আতাতকে কেবলই দুর্নীতির ফাইল গায়েব করার জন্য, নাকি জামায়াতকে রাজনৈতিকভাবে পঙ্গু করার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা? এনসিপি নিজেকে একটি প্রগতিশীল বা সেকুলার ঘরানার দল হিসেবে প্রচার করে, কিন্তু তারা জোটে ছিল একটি কট্টর ইসলামিক ভাবধারার দল জামায়াতের সাথে। এই অসম মেরুকরণ রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান করেছে বিএনপিকে। হিসেবটা খুব সহজ। এনসিপি থাকায় আওয়ামী লীগের যে বিরাট অন্টি ইনকামেন্সি বা সরকার বিরোধী ভোট ব্যাংক ছিল, তা সরাসরি বিএনপির বাক্সে চলে গেছে। অন্যদিকে এনসিপির বিতর্কিত কর্মকাণ্ডের কারণে জামায়াতের পিওর ইসলামিক ইমেজ প্রশ্নের মুখে পড়েছে। তারা না পেয়েছে সেকুলার ভোট, উল্টো নিজেদের কট্টর সমর্থক মহলেও তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। এই ট্রোজান হর্স স্ট্র্যাটেজির মাধ্যমে জামায়াতের ভোট ব্যাংকে ধস নামানোই ছিল মূল লক্ষ্য। বর্তমানে পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে। এনসিপি এখন আর বন্ধু নয়, বরং জামায়াতের দুর্গের ভেতরে থাকা এক নীরব ঘাতক। সিটি কর্পোরেশন নির্বাচনের সামনে তারা যে চাপের রাজনীতি শুরু করেছে, তা আসলে জামায়াতের টিকে থাকার শেষ পরীক্ষা। রাজনীতি বিশ্লেষকদের সতর্কবার্তা অত্যন্ত কড়া। জামায়াত যদি এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে না পারে, তবে তাদের রাজনৈতিক অস্তিত্ব অচিরেই ইতিহাসের পাতায় হারিয়ে যাবে। এনসিপি কখনোই একা নির্বাচন করার সাহস দেখাবে না, কারণ তারা জানে জামায়াতের ক্যাডার ভিত্তিক সমর্থন ছাড়া তারা আসলে একটি সাইনবোর্ড সর্বস্ব দল। একা লড়তে গেলে তাদের অঙ্গসাংস্থানিক দৈন্যদশা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। তাই তারা আবারও ইমোশনাল ব্ল্যাকমেলের আশ্রয় নেবে। জামায়াত কি পারবে তাদের এই হারিয়ে যাওয়া আধিপত্য পুনরুদ্ধার করতে, নাকি এনসিপির পাতানো এই গোলক দাধায় হারিয়ে যাবে তাদের ৪ দশকের রাজনীতি? ঢাকা দক্ষিণের সাদিক কায়েমকে দিয়ে যে খেলার সূচনা হয়েছে, তার শেষ কথায় এনসিপি নামক এই মুখোশধারী শক্তিকে রুখতে হলে জামায়াতকে তাদের সিদ্ধান্তে অটল থাকতে হবে। ছোটখাটো কাউন্সিলর পদ ছেড়ে দিয়ে বড় কোনো সমঝোতায় যাওয়া হবে আত্মঘাতী, কারণ আজকের একটি ছোট ছাড় আগামীর বড় পরাজয়ের পথ প্রশস্ত করবে।